দলকে আপনি ভেনিশ করে দিবেন, আওয়ামী লীগকে কর্পূর উড়ে যাবো না, উড়ে তো যাবো না। আপনি কে আমার দলকে আপনি কে বলা? আমি বলার এইটা আপনি অথরিটি না? না, আমি অথরিটি না, কিন্তু আমি যে একটি দলের প্রধান নির্বিচারে শত শত নিরীহ ছাত্রদের গুলি করে মেরেছে এবং তার কথা শুনে এদেশের আওয়ামী লীগের যুবদল, ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে শত শত ছেলেদের উপরে হামলা করেছে। আপনি বলবেন যে এইটা পলিটিক্যাল পার্টি? অবশ্যই ভাই, আমি তো করি, আপনি আমি বলি আপনি বলবেন না। একটা লোক আমি শেষ করি, একটা লোকও তো আমরা পাইনি যে অনুশোচনা করেছে আওয়ামী লীগের। খারাপ তাহলে খারাপ ইডিওলজিক্যালি আওয়ামী লীগ যেটা ধারণ করে, আমি বলি খারাপ এই সেন্সে না, ইডিওলজিক্যালি আওয়ামী লীগ বাংলাদেশের আইডিওলজির সাথে যায় না, তার বাংলাদেশ পন্থী তো না, তারা ইন্ডিয়ান কে সার্চ করে তারা। ভাই আপনার সঙ্গে আমি একমত না। জি জি কামাল ভাই শুনতে, বাংলাদেশ পন্থী না যখন বলেন আপনি, বাংলাদেশ যাদের হাত দিয়ে তৈরি তারা বলছেন বাংলাদেশ পন্থী না। বাংলাদেশ পন্থীকে আপনার কাছে নতুন করে ডেফিনিশন শিখতে হবে। বাংলাদেশের হাত দিয়ে মানে বাংলাদেশের মানুষ 7 কোটি মানুষ তারাই আন্দোলন করেছে, কিন্তু আওয়ামী লীগ এইটাও তো তারাই করেছে। আওয়ামী লীগ ক্রেডিট নিয়েছে বাংলাদেশের ভাই। গাইড ধরেন আপনারা এখন ক্ষমতা আছেন, গাইড ধরে অনেক কিছু করতেছেন। চট্টগ্রামে গেছেন, আপনার হোটেলের সামনে ডগ স্কোয়াড দিয়ে পরিষ্কার করা হয়, যে 2টা ফ্লোরে থাকবেন 2 ফ্লোরে কেউ থাকতে পারবে না, ওগুলি করা হয়, দেখতেছি তো এগুলো। এটা আপনারা ক্ষমতা আছেন, 2 দিন পরে যখন নতুন গভর্নমেন্ট আসবে আপনি যেটা বলছেন এটা সত্যতা, পাবেন না, এটা সত্যতা না। আমরা রংপুরে গিয়ে আমরা ফ্লোরিং ছিল, রংপুরে চট্টগ্রামের কথা বলেন, 1-2টা জায়গার এক্সেপশনাল দেখে যেখানে চট্টগ্রামের কথা বলেন, 1-2টা জায়গায় চট্টগ্রামে এখনো তো পৌঁছায় নাই। রাঙামাটি থেকে চট্টগ্রাম রওনা হয়েছে কামাল ভাই। ভাই হোক, বাট চিটাগাং মেট্রোপলিটন পুলিশ কি করছে? ছবি দেখছি আমি, মানে ডেইলি স্টার নিউজ হইছে। কি করছে? যে হোটেলে থাকবে তারা, সেই হোটেলের সামনে ডগ স্কোয়াড স্পটে করা হয়েছে, করার পরে তারপরে যে 2টা ফ্লোরে থাকবে সেই 2 ফ্লোরে তারা এবং পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া আর কেউ থাকতে পারবে না। এই নিরাপত্তার ব্যবস্থা যদি করে তা আপনারা এত পিত্তি জলের কারণে এই পার্টির এখন নিবন্ধনই হয় নাই। নিবন্ধন না হয় 144টা পার্টি আছে, তারা যদি করে তাদের নির্বাচন করবে ভাই, মানে তাদের 1 মিনিট তাদের সমাবেশে কি ওরকম রামদানিয়া অস্ত্র নিয়ে হামলা করেছে কামাল ভাই? রামদানিয়া অস্ত্র নিয়ে হামলা করেছে গোপালগঞ্জে। হ্যাঁ, ওখানে যাওয়ার আগে আপনি কি করছেন? আপনি চিটাগাঙে আপনি কি করছেন? আমার মনে হয় আমি একটু শুনি আপনার কাছ থেকে। আমাকে থামায়েন না, থামাইলে পরে হবে কি জাস্ট বাহাস হবে। জি, আমাকে ডিটেইল বলতে দেন, টাইম দিয়ে দিবেন যে 1 মিনিট বলেন, 1 মিনিটই বলুন। না, একটু মাঝে মধ্যে থামাবো না, থামালে তো হবে না। 1 মিনিট, আমি 1 মিনিট বলবো। না আপনি বলেন, আপনি বলেন, আপনি কি জানছেন বলেন। আমি জানতে চাচ্ছি গোপালগঞ্জ কি এই দেশের, আপনি বলছিলেন মানে দেশে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না, কেন হবে না? এখানে স্বাভাবিক করা হচ্ছে না। একটা এলাকায় আপনি কারফিউ জারি করছেন, 144 করছেন, করে ট্রেনে ওখানে আপনি মানুষকে ধাওয়াচ্ছেন, পুরুষ মানুষ সব ঘর ছাড়া হয়ে গেছে। গোপালগঞ্জে কি গাজা? গোপালগঞ্জে কি কাশ্মীর? আপনারা গোপালগঞ্জকে কি বানাতে চান? গোপালগঞ্জকে বিচ্ছিন্ন প্রশাসন করে দিচ্ছে। মানে কেমন করে ভাই? এই যেগুলি করে ওখানে 144 জারি করে দিয়েছেন, কারফিউ জারি করে দিয়েছেন, কেন কি হয়েছে ভাই? কেন জারি করা লাগলো সেটা বলেন তো। এটা তো আপনি জানেন, আপনি জারি করছেন, আমি জারি করছি মানে কি? সারা বাংলাদেশে আমরা মানে সমাবেশ করলাম, কত ঝামেলা হয় না? গোপালগঞ্জে গেলে তারা অস্ত্র নিয়ে কিভাবে বন্দুক নিয়ে? আমি যদি বলি গোপালগঞ্জে জামাত সমাবেশ করলো ফেব্রুয়ারি মাসে, ওদের কোনো ঝামেলা হলো না, আপনি হলো কেন? না, আপনি হইলো কি বলেন, আপনি হলো কেন? মানে আমাদের তো হয় নাই, জামাতের হয়েছে কিনা সেটা আমার বিষয় না, আমি তো জানি হয় নাই। আমাদের ইস্যুটাকে কারণ আপনি যাওয়ার আগে বলে গেছেন, আপনার লোকজনদের বলছেন যে যাবেন এখানে যাই নিয়ে বঙ্গবন্ধুর সমাধি ভেঙে ফেলবেন। না, এটা আমি কোথাও দেখি নাই। ফেসবুকের কথা কি আপনি যোগাযোগ আছে? ভাই আমি আজকে কি ভাঙছি না, বজ্রসম্য যেভাবে ভাঙুক, আপনি আমাকে ফেসবুকে যেখানে শেখ মুজিবের জন্ম সেখানে দাঁড়িয়ে আপনি বলতেছেন, ওখান থেকে বেরিয়ে এসে বলতেছে হাসনাত আব্দুল্লাহ যে শেখ মুজিবের জন্মস্থানে দাঁড়িয়ে বলেছি মুজিববাদ মুর্দাবাদ। আমার কথা হলো কি, এইটা বইলা হাসনাত আব্দুল্লাহ বোঝা গেল যে এইটার জন্য লিখেছিলেন বলার জন্য, বাট এইটা বলে জাতির কি লাভ? আপনি বুঝেন না এই দেশের কি লাভ? এইটা হলো সময় আমি বলি, আপনি যাকে ইয়াং এরা সবাই এদের তাকাবে সামনের দিকে, এটা পেছন দিকে না তাই কিছু করতেই পারে না। শেখ হাসিনা 17 বছর শাসন করছেন, শেখ হাসিনা দুষ্ট খারাপ স্বৈরাচারী, তার বিচার আপনি করতেছেন করেন, আমার কোনো আপত্তি নাই। শেখ হাসিনাকে আমিও পছন্দ করি। এইখানে পয়সা শেখ হাসিনার শাসন আমলে আমি মাসুদ কামাল কি বলে গেছি, ফখরুল ইসলাম কাউজন আপনি জানেন, আলম কাউজন জানেন, আপনি জানেন, আজকে যারা মহাবিপ্লবী তারা তখন কি করছে ওটাও জানি।
জীবনে রিস্ক নিয়ে কথা বলছি। শেখ হাসিনাকে আমি পছন্দ করি না, কিন্তু আপনি শেখ হাসিনাকে সমালোচনা করতে যায় বলবেন যে বঙ্গবন্ধু, আমি নিজে যে আমার কাছে আছে দেখাবো যে বঙ্গবন্ধুর কবরে এবার কিছু একটা হয়ে যাবে, এটা যখন আপনি বলেন তারা তো ওই লোকটাকে পছন্দ করে, ওই লোকটা মারা গেছে জন্মের আগে, তারা তো পছন্দ করে। তো পছন্দ করলে তারা যদি মনে করে যে তারা তার বাড়ি ভাঙছে 32 নম্বর, সে এটাও ভাঙবে, তারা যদি আবেগ আপ্লুত হয়, তারা এরা মনে করেছে আমি তারপরে যাব, আমাকে ফুলের মালাতে বরণ করবে, এটা হয় না রে ভাই। আবেগ আপ্লুত হয়ে আপনি সমাবেশে হামলা করে তছনছ করে আগুন ধরে ভাই কি করছে না করছে ওটা আমার নিয়ন্ত্রণ নাই, ওটা আমি করি নাই। আবেগ আপ্লুত হলে কি হয় এটা তো আমিও জানি। পুলিশ মারা গেছে গত আন্দোলন, পুলিশ মারা গেছে না, ওটা উল্টে ঝুলানোর দরকারটা কি? ও তো মরে গেছে। এটা তো আমিও বলবো যে এটা তো আমি করি নাই, আমি করি বলছি। ওইটা যেমন উদাহরণ না, এটা যেমন উদাহরণ না, এইগুলো উদাহরণ না। বাট আমি বলতে চাচ্ছি আপনি তো এই সংঘাতটাকে ইনভাইট করেছেন, কেন ইনভাইট করেছেন তাও আমি জানি ভাই। এটা সত্য না, ইনভাইট করেছেন নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য। না ভাই, আর কিছু না, এটা অসত্য ভাই। আমরা কেন ইনভাইট করতে যাব সংঘাতকে? আমি একটু শুনি, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য। আতিক মুজাহিদ বলেন। উনি যে বয়ানটা দিল যে আমরা এক সময় দেখতাম যে শেখ হাসিনা ভালো বাকি সবাই খারাপ, তাকে ভুল বোঝানো হয়তো। আজকে মাসুদ কামাল ভাই বলতেছে শেখ হাসিনা খারাপ, বাকি লোকগুলো আওয়ামী লীগের ভালো। আসলে যে কোনটা ভালো কোনটা খারাপ এটা আমার একটা কোশ্চেন এর। সেকেন্ড হলো গোপালগঞ্জের লোক যদি মানে প্রোটেস্ট করার দরকার ছিল, তার অস্ত্র নিয়ে এসে প্রোটেস্ট করার দরকার ছিল না, ওনারা তো বলতে পারতো। আর এখানে ভাঙতে গেছে কোথায়? আমি আজকে আসার আগে ইন্ডিয়ান টাইমস পড়ে আসছি, বাংলা ভার্সন, আনন্দবাজার, এই একই বয়ান যেটা আপনি বললেন যে এখানে কবর ভাঙা হবে, এইরকম একটা প্রোপাগান্ডা যেটা ওনারা হাইপোথেটিক্যালি বানিয়ে ফেলছে এবং এই ছেলেদেরকে বোঝানোর চেষ্টা উস্কানি দিচ্ছে। আমরা এইগুলা না, আমরা কোনো জায়গায় এখন যতগুলো জায়গায় আন্দোলন হয়েছে কোনো জায়গায় হিট করেছি কেউ বলতে পারবে না। বরং আমরা গেছি হাঁটা অবস্থায় এক জায়গায় সমাবেশ করছি, চলে আসছি সেই এলাকায় কথা বলে। আমরা তো 2 ঘন্টা বেশি ওয়েটও করি নাই। গোপালগঞ্জে আপনারা অন্য সব জায়গায় বললেন পদযাত্রা, গোপালগঞ্জে ঢোকার আগে মানে কর্মসূচি দিলেন মার্চ ফর গোপালগঞ্জ। কেন এই কর্মসূচি চেঞ্জ করলেন? কেন নামটা চেঞ্জ করলেন কেন? মার্চ ফর আমাদের পদযাত্রাই ছিল। মার্চ ফর হয়তো কেউ লিখতে পারে, আমার জানা নাই, যদি লেগে থাকে সেটা এই জন্য করেছে যে গোপালগঞ্জ তো স্বাধীন হয় না, ওনাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল এরকম যে গোপালগঞ্জের দিকে খেয়াল রাখেন, যে কোনো সময় তো অঘটন ঘটাতে পারে। যেমন ছাত্র দলকে এর আগে মেরে ফেলছিল আপনার ছাত্র এবং বিএনপির এক নেতা স্বেচ্ছাসেবক দলের তার মাকে, সে মায়ের সাথে দোয়া করার জন্য গিয়ে সে কিন্তু মৃত্যুবরণ করেছে আরেকজন সহকর্মীকে। সুতরাং এই জায়গাটা খুব ডেঞ্জারাস এই লেভেলের এই লোকজন। এবং সারা দেশে উনি যেটা বলে সারা দেশে সব মনে করে তারা সেফ হোম, তাদের মনে করে যে এই জায়গাটা গোপালগঞ্জ। ঠিক আছে, সেফ হোম করেন থাকেন, কিন্তু এইভাবে সে অস্ত্র নিয়ে গুলি করে একটা সমাবেশ ভাঙতে হবে এবং তাড়ানো করে পুলিশ কিন্তু কোনো ফাংশন করতেছিল না। খেয়াল করেন আমাদের নেতাদেরকে পুলিশ ফাংশন করতেছিল না এবং তারা নেতাদেরকে তো গার্ড দিয়ে আমি বলি ওনারা যেভাবে বলে বেনজিরের ভাষায় যে আমার 90% পুলিশ হচ্ছে আমার আন্ডারে এখন আছে। ওনারা যে কিভাবে মনে করে যে পুরো বাংলাদেশ তো আওয়ামীকরণ করা হয়েছে, ওনারা তো বিশ্বাস করতে রাজি না। যেখানে আওয়ামীকরণ সেখানে তাদের বাবার মাজার যেটা যেভাবে হোক, ওটা ভাঙার জন্য যাবে কেন মানুষ? এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করা হচ্ছে। তো জাস্টিফাইটা করা উচিত না, যেটা অন্যায় সেটা অন্যায়কে বলতে হবে। কিভাবে ওনারা গুলি করে সব নেতাকে মেরে ফেলতো, তখন কি আমরা বলতাম হ্যাঁ খুব মানবতা খুব খারাপ হয়েছে, ধ্বংস করে ফেলো? না, প্রোটেকশন হিসেবে আগে এটা করা উচিত না। যে কেউ তার সমাবেশ করতে পারে। আমরা তো গিয়ে তো ভাঙি নাই, ভাঙলে বলতে পারতেন না তোমরা ভাঙছো কেন, তোমাদেরকে এই জন্য তোমাদেরকে হত্যা করা হয়েছে বা গুলি করা হয়েছে। সে জায়গা থেকে আমার কাছে মানে গোপালগঞ্জ ইস্যুটা খুবই কমপ্লিটলি তার অফেন্সিভ খেলছে। ডিফেন্সিভ খেললেও তো যে আমাদেরকে কেউ মারতে আসছে আমরা প্রোটেকশন দিয়েছি, কোনো জায়গায় টাচ হয়নি, ইভেন নট এ সিঙ্গেল হিট করা হয়েছে। এটা একটা জাস্ট পদযাত্রা। তো সেই জায়গাটাকে আমাদেরকে দেখানো হচ্ছে গোপালগঞ্জে তোমরা গেছো কেন, এটা তোমাদের দায়ভার, সরকারের দায়ভার, তোমার সরকার জানা সত্ত্বেও কেন তোমাদেরকে প্রোটেকশন দিল না? বিষয়টা এরকম না। মার্চ ফর গোপালগঞ্জ হোক আর মার্চ ফর খুলনা হোক, সমস্যা তো নেই। মার্চ তো মানে হাঁটাই, যেদিকেই হাঁটুক, কিন্তু আপনাকে তো হিট করে নাই, কারণ আপনি জাস্টিফাই করে বলেন তোমাদেরই দোষ। আপনাদের ইন্টেনশন ছিল যে গোপালগঞ্জে যাব, একটা বিরাট কিছু করে ফেলবো, এরকম একটি মানে ধারণা চেতনা নিয়েই যেন গেছে না, এইরকম কোনো ইন্টেনশন ছিল না আমার কাছে যেটা মনে। আমাকে এটাকে ইন্টেনশনালি বানানো হচ্ছে। এবং এই যে ইন্টেনশনাল আরেকটা জিনিস কিছু বুদ্ধিজীবী আমাদের ভাইদের টাইনে নিয়ে সেটা হচ্ছে সব জায়গায় ইলেকশন ঢুকায় দেয়, যে ইলেকশন মনে হয় পিছানোর জন্য গোপালগঞ্জের ইস্যু ঘটানো হয়েছে। কেন এটা করা হবে? এটাকে দুই পার্সপেক্টিভে দেখেন। আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত হওয়ার পর কার্যক্রম নিষিদ্ধ, ছাত্রলীগ আক্রান্ত করছে কার? ছাত্রলীগের নেতারা। যে কটা ছবি দেখেছেন বন্দুক দ্বারা কারা ছিল, উনি বলছেন নিষিদ্ধ ঘোষিত না আওয়ামী লীগের যেটা অংশটা, সেই অংশটা তো গুলি করতে এসেছে। ওই জায়গায় জয়েন্ট সেক্রেটারি, ওখানকার সাধারণ সম্পাদক, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, তারাই তো গুলি
গুলি করেছে এসে 3-4 জন বড় বড় রাইফেল দিয়ে গুলি করতেছে। তো এটাকে আপনি কিভাবে দেখবেন? কোনোভাবে এটা সন্ত্রাসী কার্যক্রম ছাড়া কি দেখি না। সেখানে আওয়ামী লীগের সব লোক ভালো, তাহলে গোপালগঞ্জের লোকগুলোকে আওয়ামী লীগ না? আওয়ামী লীগের সব লোক ভালো ভালো বলে নাই, আওয়ামী লীগের ভালো লোক আছে বলছে খারাপ। ভালো লোক তো সব জায়গায় আছে। আমি বলি আমি যেটা বলি যেটা হচ্ছে মিনিমাম রিগ্রেট যদি থাকতো। আমি একদিন আমার কাছে একজন আমি বললাম যে ভাই একটা লোক দেখান, এর আগে বলেছি একটা লোক দেখান যে রিগ্রেট করছে মিনিমাম, যে এতগুলো লোক হত্যা করা হলো এবং নির্দেশ দিয়েছে সে ভিডিওটা অডিওটা ফাঁস হওয়ার পরও মিনিমাম কি কাটিসি জাগে না? অন্য বাকিগুলো কি মানুষই নেয় নাকি বাংলাদেশের মানুষ? তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এটা খুবই একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে যে মানুষের উপর আন্দোলনের শক্তি মানুষজনকে সেগুলোকে গুলি করে হত্যা করার চেষ্টা করা হচ্ছিল। জি মাসুদ কামাল ভাই, কেন গোপালগঞ্জ এরকম একটা অনেক গুলি গেছে না আওয়ামী লীগের লোকজন করছে, ওইগুলিতে আহত হয়েছে কয়জন? 5 জন যে মারা গেছে, এগুলি কার গুলিতে মারা গেছে? কার গুলিতে মারা গেছে এটা মানে নিশ্চিত না। নিশ্চিত না করে খবর দিলেন কেন? খবর দিলেন তো আপনি, আপনি খবর দিলেন কেন? এই জিনিসটা গভর্নমেন্ট বলছে ওদের ছিনিয়ে নিয়ে গেছে এবং যারা মারা গেছে 2 জনের ফ্যামিলি মেম্বারের কথা শুনলাম, ডাক্তাররাই বলছে নিয়ে যাও এখন, আমাদের এটা ময়নাতদন্ত হবে না। আমি তো পত্রিকা পড়লাম না ভাই। হ্যাঁ ময়নাতদন্ত ছাড়াই মানে ছাড়াই দিয়েছেন। তারপর ময়নাতদন্ত করতেন, দেখতেন গুলি কে করছে, কি গুলি লাগছে ধারণা তো পাচ্ছেন একটা আপনি, গুলি কে করছে? মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলিতে মারা গেছে, বড় বড় বন্দুক তো নিয়ে আসছিল ওরা, ওই গুলিতে আহত হয়েছে কে? না এটা আপনি এখন এগুলি ভাই শুনেন, এইগুলি ওই ভিডিও দেখে ওইটা দেখে আপনি বুঝবো না, কারণ কি হয়েছে আজকাল তো ভিডিও এআই দিয়ে অনেক কিছু হয়ে যায়, ওগুলি বলতে চাচ্ছি না। বাট প্রমাণটা হলো কি জিনিসটা দেখেন, আমি তো একটা ভিডিও দেখলাম আর্মি গুলি করতেছে, যাদের গুলি করে তারা দৌড়ে পালাচ্ছে, আর্মিদের তুই গুলি করে মারা নাকি ছত্রভঙ্গ করা? ছত্রভঙ্গ করা না, যদি আপনাকে মারতে আসে, মারতে ওরা যখন পড়ায় তখন মারতে আসে কেমন পিছনে পড়ে? ভাই যদি মারতে কেউ আসে আর কি পড়ায় কি না, ছবি দেখলাম আপনি দেখছেন সেটা ঠিক আছে, আপনাকে আমার ওই ছবি ভুল হইতে পারে, আমি অস্বীকার করি না, যা দেখি তা দেখি না, আমি সব দিকে বলতেছি কথাগুলো। শুনেন, একচেটিয়া কথা বললে ভাই হবে না, ঠান্ডা মাথায় জিনিসটা বুঝতে হবে যে আপনি একটা জায়গায় যাচ্ছেন, এই যে 4 জন লোক 5 জন লোক মারা গেল, এদের মৃত্যু নিয়ে এ পর্যন্ত কারো কোনো শোক প্রকাশ করে দেখছেন? এরা দেশের নাগরিক না? জি। এদের ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত বলেন তো দেখি? কেউ শোক প্রকাশ করছে? কি এনসিপি, কি গভর্নমেন্ট কেউ শোক প্রকাশ করছে? এই জন্য আমি বলি যে গোপালগঞ্জকে আপনারা কি গাজা বানাতে চান কিনা, এই প্রশ্নটা এখন মানুষের মনে আছে। বলেন গাজার সাথে এটা তুলনা করা তো প্রশ্ন আসে না ভাই, কি বলে এটা? না ওটা 2 অক্ষরের, না এটা বেশি অক্ষর, না না এটা এইভাবে হয় নাকি? গাজাতে ব্রুটালিটি আমরা মানুষ সমূলে 5 জন লোককে মারছে, আপনি বলি শুনেন, আপনি শোক প্রকাশ করছেন 5 জন লোকের জন্য? শোক প্রকাশ, এই 5 জন লোককে এই দেশের নাগরিক না, এই জন্য তাদের ময়নাতদন্ত হওয়া দরকার। আবার আপনি যেটা বলছেন ময়নাতদন্ত হোক, দেখি আমি বলি আপনারা তো ওই লোকগুলো আবার তো নিয়ে গেছেন, কমল ভাই যেভাবে বলতেছিলেন যে আসলে সব লোকগুলো যারা ছিল খুবই অনেস্ট মানুষজন এসেছিল, যারা আসলে নিরস্ত্র, যে এখানে নিরস্ত্র টাইপের মানুষজন এসেছে না, তাহলে কি, তাহলে যারা যেগুলো আসে সেগুলো অবশ্যই ইন্টেনশনালি এসেছে আক্রান্ত করে এই লোকগুলোকে ভেনিশ করে দেওয়ার জন্য, যারা বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করার চেষ্টা করেছিল। আপনি দেখেন প্রথম ইউনোর গাড়ি হামলা করা হয়েছে, এরপর পুলিশের গাড়ি ভাঙা হয়েছে, ইভেন এসপির বাসায় যে যখন আশ্রয় নিচ্ছিল এসপির বাসায় ভাঙা হয়েছিল, এবং ডিসির আমি যতটুকু জানি ডিসির বাংলাতে যখন ঢুকেছিল মানে ফুল কমপ্লিটলি আইসোলেট করে লোকজনকে হত্যা করারই প্ল্যান ছিল বেসিক্যালি। তো কেউ যদি হত্যা করার জন্য ইন্টেনশনালি আসে, সেখানে ডেফিনেটলি সেই জায়গাতে কি ঘটেছে আমরা আসলে পিওরলি জানি না। সুতরাং অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটেছে এটার জন্য অবশ্যই বাংলাদেশের মানুষকে কি করা উচিত, এগুলো শিক্ষা নেওয়া উচিত, এইভাবে যেন না হয় বাংলাদেশে কোথাও। আমার রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকতে পারে, আমি এই দিক দিয়ে মাসুদ কামাল ভাই যেটা বলতেছিলেন, ইয়েস ডেফিনেটলি মানুষ হিসেবে মানুষের প্রতি আমাদেরকে অবশ্যই সমন্বিত থাকতে হবে। আমরা তো আসলে হিংস্র প্রাণী না, বাঘিতে আমরা বাঘ সিংহ মারামারি করতেছি। ডেফিনেটলি মানুষের মধ্যে আমাদের ভিতরে নানা ধরনের মতাদর্শ, নানা রকম থাকবে, মত পার্থক্য থাকবে, কিন্তু এইরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যে কেউকে মারতে আসতেছে আবার মারা পড়তেছে, এটা যেন না হয় বাংলাদেশে। এই কালচারটা জুলাই থেকে ভেনিশ হয়ে যাওয়ার কথা ছিল, সেটাকে আমরা আবার 1 বছর পরে জুলাই আবার দেখলাম, সেটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত এবং খুবই কষ্টদায়ক যে বাংলাদেশের মানুষ এখনো এই জিনিসের মধ্যে আছে যে প্রতিপক্ষকে মেরে ফেলতে হবে। এবং আমরা এনসিপির পক্ষ থেকে বলতেছি, এনসিপির কোনো ইন্টেনশন ছিল না কোনো মানুষকে হার্ম করা, ক্ষতিগ্রস্ত করা, এটা আমাদের দলীয়ভাবে কোনোভাবে কোনো মানুষকে এখন পর্যন্ত আমরা হিট করিনি। এবং আমি কতদিন কথা বলতেছিলাম যে আমাদের হওয়া উচিত ছিল যে
আমি খুব পজিটিভ দেখতেছিলাম যে এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে মারামারি হয় নাই গত এক বছর, যেটা হওয়ার কথা মিনিমাম লেভেলেরও হয় নাই, হাতাহাতিও হয় নাই, খুবই কম রেয়ার হয়েছে। নিজস্ব দলের মধ্যে বিএনপি মারামারি হয়েছে, এটা একটা ভালো হয়েছে। কিন্তু আপনারা বিভিন্ন স্থানে গিয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলছেন। স্যার পলিটিক্যালি খেলা, পলিটিক্সের ক্ষেত্রে আপনার বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিবে, এটা তো একটা আপনার সাথে কক্সবাজারে গিয়ে আপনারা একজন মানে বিএনপির একজন একদম স্থায়ী কমিটির সদস্য, খুবই স্বনামধন্য একজন রাজনীতিবিদের বিরুদ্ধে আপনি যেটা বলছেন সেটার সাথে আমি একমত হয়ে বলছি, ভাষার ক্ষেত্রে আমাদের সংযত হওয়া উচিত। ঠিক একই পরিবারে ডারবি নাসিদ বলা হয়, যখন নগদ নাহিদ বলা হয়, যখন চিলড্রেন পার্টির নেতা বলে আব্বাস সাহেবের মতো সিনিয়র পলিটিশিয়ানরা বলে, তখন কিন্তু খুবই দুঃখজনক। গয়েশ্বর সাহেব যখন বলে যে এইসব সংস্কারকে কুসংস্কারের দল যেগুলো আছে এরকম বলে, সেগুলোই কিন্তু কষ্টদায়ক। তার মানে হচ্ছে আমরা সবারই সংযত হওয়া উচিত, সেক্ষেত্রে আমার কোনো দ্বিমত নাই। আমরা ছাত্র হিসেবে অনেক সময় আমাদের ভুল হতে পারে, কিন্তু সিনিয়র পলিটিশিয়ানও কি আচরণ করবে? আমরা কি তাহলে একই বিষয় প্র্যাকটিস করবো? সে জায়গা থেকে আমার কাছে মনে হয় ডেফিনেটলি এক দুইজনের কথাই যদি আপনি পুরো ফুল দলকে দেন, লায়াবল করা উচিত না। কালেকটিভলি বাংলাদেশের পলিটিক্যাল কালচারে একটা চেঞ্জ আসা উচিত এবং হচ্ছে আমার কাছে মনে হয়। যেটা হচ্ছে আমরা টেবিলের মধ্যে অনেক কথা বলতে পারতেছি এখন পর্যন্ত, স্টিল নাও, যেটা আমরা এক সময় এই ফ্যাসিস্ট আমলে বলতে পারতাম যে সব নেতা যদি বসতো, বিএনপি এবং আওয়ামী লীগ বসলেই আমরা খুশি হয়েছি, এরকম মানসিকতা আমাদের ছিল। খালেদা জিয়া এবং শেখ হাসিনা একসাথে বসবে, এই টিভির পর্দায় দেখলে মানুষ বলতে যাক বাংলাদেশের মানুষ শান্তি, সেই জিনিসটা অ্যাটলিস্ট বাংলাদেশের কালচারে ডেভেলপ হয়েছে, সেটাকে অবশ্যই পজিটিভ দেখতে হবে। যে আমার মনে হয় একটু ভিন্ন প্রসঙ্গে যাই। জনাব মাসুদ কামাল, আপনি গোপালগঞ্জ নিয়ে যে কোনো কথা থাকে বলবেন, আমি একটু ভিন্ন প্রসঙ্গে আপনার কাছে দিতে চাই। সেটা হচ্ছে জুলাই ঐক্যের কথা বলা হচ্ছে জুলাই অনেকের ভিতর দিয়ে ফেসিবাদ মাথা চারা দিয়ে উঠছে, বিএনপি জামাত অন্যান্যরা সবাই একই কথা বলছে, কিন্তু বাস্তবে আমরা জুলাইয়ের কোনো ঐক্য দেখছি না। এমনি একটি পরিস্থিতিতে আজকে কিন্তু সেই আওয়ামী লীগ আজকে দেশে হরতাল ডেকেছিল এবং পত্রিকায় ছাপা হয়েছে মিরপুরে পল্লবীতে একটি বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে কে বা কারা। পত্রিকায় লিখেছে, সন্দেহ করা হচ্ছে এটি নাশকতা। আমাদের অভিজ্ঞতা বলে হরতাল কর্মসূচির আগে এরকম ঘটনা অতীতে অনেক ঘটেছে। শুনতে চাই আপনার কাছ থেকে। না, হরতালের যে কর্মসূচিটা, এটা নিয়ে আমি মনে করি যে আলোচনার কোনো প্রয়োজন নাই, কারণ এটা এই মুহূর্তে একটা আমি মনে করি চূড়ান্ত একটা হঠকারী এবং মানে ফ্যাসিবাদী সিদ্ধান্ত যদি কেউ দিয়ে থাকে। দেশে এখন এমন কিছু হয় নাই যে এটা হরতাল ডাকতে হবে, এটা যেই ডাকুক আমি জানি না, এটা আমি আলোচনা করতে রাজি না, কারণ যেহেতু ওই দলটাও তো এই মুহূর্তে তার রাজনীতি তো নিষিদ্ধ, তাই না? এটা তো গভর্নমেন্ট নিষিদ্ধ করছে, এটা যে আইনে করুক, আইনটা আমি পছন্দ করি না, নিষিদ্ধ করাটাও আমি পছন্দ করি না, কিন্তু গভর্নমেন্ট যখন আইন করে নিষিদ্ধ করবে তখন সেটাকে মান্য করা উচিত আমি মনে করি। আমি এরকম ওই চিন্তা করি আর কি। এটা নিয়ে আলোচনা করবো না। আলোচনা যেটা হলো, যেটা গুরুত্বপূর্ণ আলোচনা, এটা হলো জুলাই ঐক্য। জুলাই ঐক্য নিয়ে অনেক রকম হাহতাশ কিন্তু আমি শুনি, এবং এদের এটা কেন হচ্ছে, কেন ধরে রাখা যাচ্ছে না। জুলাই ঐক্য ভাই ধরে রাখা সম্ভব না। কেন সম্ভব না? এই কারণে জুলাই যখন ঐক্য হয়েছিল তখন একটা কমন এনিমি ছিল সবার কাছে, একটা ভিলেন ছিল, একটা দানব ছিল শেখ হাসিনা। সেই দানবকে সরানোর জন্য সবাই ঐক্যমত ছিল, কিন্তু সবাই কিন্তু সমস্ত দলে যার যার পরিচিতি এটা কিন্তু বিলুপ্ত করে দেয় নাই, যার যার পরিচিতি নিয়েই তারা ছিল, কিন্তু ওই লড়াইয়ে সবাই একসঙ্গে ছিল। যখন ওই লড়াইটা শেষ হয়ে গেছে এবং ওই লোক যখন পালিয়ে গেছে, তার সভাসদ নিয়ে সমস্ত লোক নিয়ে চোররা যখন দেশ ছেড়ে চলে গেছে, তখন তো দেশটা চালানোর জন্য লোক লাগবে, কারা করবে? মানে চলে গেছেন কেন বলছেন? আমরা তো দেখি ভেরি মাচ আছে। আমি দেখছি না, বলতো রাষ্ট্র ক্ষমতা থেকে তা তো নাই, রাষ্ট্র ক্ষমতা নাই, রাইট? হ্যাঁ, আমি তো এটাই বলছি, রাষ্ট্র ক্ষমতা প্রকাশ্যে নাই, আমি তো রাষ্ট্র ক্ষমতাই বলছি। এখন রাষ্ট্র ক্ষমতায় তো একজনকে নিয়ম মাফিক কাউকে আসতে হবে। এখন যারা আছে এরা তো অন্তর্বর্তীকালীন হিসেবে আছে, এরা তো স্থায়ী ভাবে নাই। তো নতুন যারা আসবে তারা তাদেরকেই পাঠাবে, জনগণ পাঠাবে। তাহলে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে কেউ না কেউ ক্ষমতায় আসতে চায়, সবাই চায়, সব দলই চায়। এখন যখন সব দল চায়, তার মতো করে চায়। জামাত ইসলাম তার রাজনীতি নিয়ে জনগণের সামনে আসছে, বিএনপি তার রাজনীতি নিয়ে জনগণের সামনে আসছে। তখন এনসিপির অস্তিত্ব ছিল না, এখন এনসিপিও চায় তারা রাজনীতি দল গঠন করে এখন তারাও আসতে যাচ্ছে, তাই না? সবাই যার যার রাজনীতি নিয়ে আসবে। এখন এনসিপির আদর্শ আর বিএনপি আদর্শ যদি একই হয়, তাহলে এনসিপি বিএনপি একই হয়ে যেত, তা তো হয়নি। এখন যখন আলাদা আলাদা আদর্শ নিয়ে যখন আসবে, তখন আদর্শের সংঘাত হবেই, এবং এই সংঘাতটা কিন্তু স্বাস্থ্যকর। এই সংঘাতে কিন্তু কোনো সমস্যা নাই, এই সংঘাতটা আছে বলেই তো গণতন্ত্র আছে। না, সেটি ঠিক আছে, সেটি আপনি আমার কথা হলো যে জুলাইয়ের যে চেতনা, সেখানে
একমত হতে পারছি কিনা। ভাই চেতনা খুঁজেন না, এক চেতনার নামে 15 বছর দেখছি কি করছে। চেতনা খুঁজেন না, কারণ চেতনা হলো জানেন কি, আমি যেটা পছন্দ করি ওইটাই চেতনা। আপনারা যদি একটু অন্যরকম হয়, এই তুমি চেতনা বিরোধী, সব চেতনা বিরোধী। চেতনার নামে আর বিভক্ত করেন না। কোশ্চেনটা হলো জুলাই একটা গণ অভ্যুত্থান হয়েছে, ওকে, ওইটা কি আমি অস্বীকার করছি? অস্বীকার করি নাই। ওইটা যে ঠিক মানো, আমাকে এটাকে ঠিক ছিল তুমি মানো, হ্যাঁ মানি, ওকে, চেতনা শেষ, চেতনা শেষ, হ্যাঁ, কারণ ওটা ঠিক ছিল, না ভাই মানি। এখন পরবর্তীতে কি করতে হবে, আগামীতে কি দেশ কিভাবে চলবে, এটা ওরা বলবে এক কথা, জামাত বলবে এক কথা, বিএনপি বলবে এক কথা, সবাই যার যার রাজনীতি নিয়ে বলবে। ওখানেও সবাইকে এক হইতে হবে, এটা যদি আপনি প্রত্যাশা করেন বাংলাদেশের মাটিতে হোক কালে হবে না। জি আতিক মুজাহিদ, ঐক্যটা হচ্ছে না কেন, বাধা কোথায়? ঐক্য বেসিক্যালি তো আমরা দুই ধরনের ইস্যু আছে, আমি পার্সপেক্টিভ বলি। ভাইয়ের কথা থেকে শুরু করি। ভাই যেভাবে বললো যে এই একটা আন্দোলন হচ্ছে শেষ, মানে রিজিম চেঞ্জ, বেসিক্যালি একটা হ্যান্ড ওভারতে আরেকটা জায়গায় চলে যাবে, দ্যাট শুড নট বি, এবং এটার জন্য হয়নি। প্যারাডাইম শিফট, আমরা বলছি নতুন বন্দোবস্ত। আগের সিস্টেম ছিল অনেক, আপনারা বলছেন 53 বছর ধরে দেশকে আপনি বৈষম্য করবেন, সাম্য করবেন, এই করবেন, গণতন্ত্র মানুষের জন্য রাজনীতি করবে, যেটা বলছেন সেটা এখন করতে হবে, বা কিছু একটা চেঞ্জ নিয়ে আসতে হবে। যদি চেঞ্জ না হতো তাহলে তো জুলাই সনদের কথা আসতো না। তার মানে একটা সামাজিক সোশ্যাল কন্ট্যাক্টের দিকে আমরা আসতেছি, কিন্তু এটা 166টার মধ্যে প্রায় 100টার মধ্যে কাছাকাছি হয়ে গেছে। কিভাবে বলতেছেন জুলাই ঐক্য হয়নি? এন্ড জুলাই ঐক্যটা দুই ভাবে হয়, একটা হচ্ছে ইডিওলজিক্যাল, ভাই যেটা বলছে, একটা চেতনাকে, চেতনা মানে সবসময় খারাপ ভাবে, 71 চেতনা আর আপনি 47 চেতনা, বাংলাদেশে যেটা হয়েছে ইসলাম ভার্সেস বাঙালিজম, এই জন্য তো ঝামেলাটা হয়েছে। জুলাইটা একটু ইউনিক, এটা কোনো ব্যক্তি বা দলের গোষ্ঠীর সাথে, এটা সবার, কারণ 47 এবং 71 যে আন্ডারস্ট্যান্ডিং আকাঙ্ক্ষা ছিল মানুষের, সেটা সম্মিলিত রূপের নাম হচ্ছে জুলাই। তা জুলাই এই মানুষ 53 বছর ব্যর্থ, 78 বছর ব্যর্থ হয়েছে, সুতরাং তারা এখন এই জিনিসটা চাচ্ছে। এই জন্য জুলাইয়ের একটা ফ্রেমওয়ার্ক ডিফারেন্ট আমার কাছে মনে হয়। জুলাইটা হচ্ছে সবাই মিলে বাংলাদেশ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক আস্তিক সবাই ডান বাম সবাই মিলে কিন্তু জুলাই আন্দোলন করছে। এখন আমি একটা থিওরিটিক্যালি বলে যে আসাবিয়া নামে একটা থিওরি আছে ইবনে খালদুন, যে কোন জাতি আপরাইজ করে তখন যখন তার ভিতরে একটা কোহেশন থাকে, কোহেশন বা ইউনিটি থাকে, এই ইউনিটটা কোনো না কোনো ফর্মেটে হইতে হবে। তো এখন তো মোটামুটি বাংলাদেশপন্থী সব রাজনীতিবিদ আছে, ম্যাক্সিমাম আমরা বলি বাংলাদেশ পন্থা বলে, অনেকে বাংলাদেশ পন্থী বলে। বাংলাদেশ পন্থা এবং পন্থীর মধ্যে হালকা পার্থক্য আছে। পন্থী মানে হচ্ছে বাংলাদেশি ন্যাশনালিজম কমপ্লিটলি, আর আমরা বলি বাংলাদেশ পন্থা। বাংলাদেশ পন্থা মানে সবাইকে নিয়ে ইউনিভার্সাল ভ্যালুজ নেশন স্টেটের ভিতরে, অন্য দেশের লোক মারা গেলেও যেন আমরা তাকে সম্মান দিতে পারি, রেসপেক্ট বোধ করতে পারি, যেন আমার নেশন ফার্স্ট না। এইটা হচ্ছে বাংলাদেশ পন্থা, যেটা জুলাই অভ্যুত্থান আমাদের সবাইকে নিয়ে শিখেছে, দলিত হরিজন থেকে কওমি মাদ্রাসার স্টুডেন্ট সবার অংশগ্রহণ আছে, এবং এটাকে নিয়ে কেউ কামড়াকামড়ি করে না, সবাই এটাকে চেতনা ধারণ করে। এই জন্য জুলাই অভ্যুত্থান আমাদের একটা ফ্রেম, ঐক্যের জায়গা, এটা খেয়াল করবেন। আমরা কিন্তু সবাই একসাথে সারা দেশে এখন পর্যন্ত সব জায়গায় আমি যত দেখেছি, বিএনপি জামাত সবাই কিন্তু এক টেবিলে বসে আলোচনা করতেছে। দিস ইজ ফ্যান্টাস্টিক, একটা ঐক্যের জায়গা। জুলাইয়ের ব্যাপারে সবাই একসাথে কথা বলছে, একসাথে প্রোগ্রাম দিছে, সব দল প্রায় 36 দিন প্রোগ্রাম দিচ্ছে। আপনি ঐক্য দেখতেছেন, মানে একটা ইডিওলজিক্যাল জায়গায় আপনার অ্যাকসেপ্টেন্ট হয়েছে, রিফর্মগুলো মেনে নিচ্ছে অনেকগুলো জায়গাতে। এখন আসেন রাজনৈতিক জায়গায় ঐক্যর বিষয়। রাজনৈতিক ঐক্য যেটা সমস্যা হয় আমাদের মধ্যে, ডেফিনেটলি কিছু না কিছু লোক এই যে বাংলাদেশে ইউনাইটেড থাকলে একটা আত্মমর্যাদাশীল রাষ্ট্র হবে, সেটা যেন এনিওয়ে ধ্বংস হয়। এটা এক্সটার্নাল পাওয়ার আছে, ইন্টারনাল পাওয়ার আছে, যেটা আমাদেরকে খোঁচাই গোছাই ভিতরে বলায়, যেটা বলতেছেন যে বিভিন্ন শব্দ মুখ দিয়ে বলাচ্ছে, এই মুখটা আমাদের ঐক্যটাকে নষ্ট করতেছে রাজনৈতিক ভাবে আমার কাছে মনে হয়। যদি যেটা ফুয়াদ ভাই বলতেছিল যে আপনি সারাদিন মাঠে ময়দানে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলতেছেন, ঐক্যমত্য কমিশন আসে কিন্তু ঐক্যমত্য হওয়া কষ্টকর আপনাদের জন্য রাজনৈতিক ভাবে। সুতরাং এই শব্দ চয়নগুলো করার ক্ষেত্রে যদি মোর পলিটিক্যাল মানে শিষ্টাচার সেটা কথা বলা হয়, তাহলে আরো দ্রুত রাজনৈতিক ঐক্যটা হবে। বা রাজনৈতিক ঐক্যটা যে একবারে খারাপ কিছু তারা দেখেন, কালকে যে জামাতকে ডাকা হইলো না, আপনার মানে কি বলে বিএনপি বলতেছে, বিএনপি কে ডাকা না, সে বিএনপি কিন্তু দেখতে গেল হসপিটালে। দিস ইজ ফ্যাসিনেটিং। তার মানে আপনি কি বলছেন ঐক্য নাই? ডেফিনেটলি ডিফারেন্সের মধ্যেই তো আমাদের ভিতরে ইউনিটি থাকতেছে। তো আমার কাছে মনে হয় একটা সার্টেন স্টেজে আমাদের এখন ইউনিটি আছে, জুলাই আমাদের এখন একত্রিত করে রাখতে পারতেছে। কিন্তু এটাকে যদি সনদে ডিক্লারেশন দিয়ে আমরা সবাই মিলে কমিটমেন্ট দিতে পারি, তাহলে আমরা পরবর্তী দেশের ফ্রেমওয়ার্কটা ওইটার উপর কথা কাজ করতে পারবো। জি মাসুদ কামাল ভাই যা বললো জুলাই বিষয়ে আপনার কোনো কথা আছে কিনা? না, উনি ওনার অবজারভেশন থেকে বলছে। আমি মনে করি শুনুন, জুলাই সনদ বলতে যেটা বলতে যাচ্ছি, জুলাই ঐক্য, এই জিনিসটা আসলে এরকম না। এখন যেটা যে আমি তো দেখি জুলাই সনদের প্রয়োজন তো অনুভব করি, করেন, আমি করি। হ্যাঁ, আমি কেন করি সেটা বলছে যে জুলাই সনদ হবে, কিন্তু মানে কনস্টিটিউশনের মধ্যে জুলাই সনদ আইনগত ভাবে ইয়া হবে না। কনস্টিটিউশনের মধ্যে আসা তো কোনো দরকার নেই। আবার কি বলেন? কেন কেন কনস্টিটিউশনের মধ্যে আইন ছাড়া কিছু দরকার নাই। যদি আপনি এটা আমি এরকম করলাম যে আমার একটা জমি আছে, আপনাকে দিলাম, যে মাসুদ কামাল জমি দিলাম, কিন্তু 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 দলিল মানে দলিল দিলাম না। আমার তো মানে অদ্ভুত লাগে ভাই। কনস্টিটিউশন যখন আওয়ামী লীগ আমলে, বলি আমরা আওয়ামী লীগ আমলে যখন বঙ্গবন্ধুকে কনস্টিটিউশনের মধ্যে ঢুকাই দিল,
ওনার নামে কিছু বলা যাবে না, ঢুকাই দিল, তখন ওটা কনস্টিটিউশনই থাকে না। কনস্টিটিউশন দেশ কিভাবে চলবে সারা দুনিয়া দেখেন, আপনি আমেরিকা কনস্টিটিউশন দেখেন তো, আমেরিকা কোনো একটা ঘটনার কথা উল্লেখ আছে? সেটা তো ভাই এখন জুলাইয়ের সনদ, এটা কনস্টিটিউশন পার্ট অফ কনস্টিটিউশন হবে কেন ভাই? এটা তো ভাই শাসনতন্ত্র ভাই ভাই হবে না, কেন হবে না? হওয়া উচিত না, একটা ঘটনা তো হতে পারে না, একটা রিজিম চেঞ্জ হয়েছে ভাই। এই যে ঘটনা হবে, রিজিম চেঞ্জ হয়েছে আপনার কাছে কি হয়েছে? আরে ভাই আপনি কি হয়েছে ভাই? আপনারা কি চেঞ্জ করছেন বলেন তো? রিজিম চেঞ্জ হয়েছে, কি চেঞ্জ? আপনাদের কয়জন নেতার গাড়ি বেরিয়েছে, আর কি চেঞ্জ বলেন আপনারা? কোথা কোন নেতার গাড়ি বেরিয়েছে ভাই? ভাই মানে আপনারা যেভাবে বলেন ভাই, যেভাবে আমি বলি ভাই, এক নেতা 3 মাসে 107টা পাঞ্জাবি পড়ছে। আপনি কে বললো আপনি সেটা নিয়ে আপনি আসেননি? আপনি খুব ফ্যাকচুয়াল কিছু। তাহলে আমি বলি ভাই, সনদ যদি আমার মানুষ বাংলাদেশ, আমি একটু ক্লিয়ার করি ভাই, সচিবালয় গেলে টের পাবে কি চেঞ্জ। আমি বলি প্রক্লেমেশন আর ডিক্লারেশন, মানে সনদ চার্টার, এটার মধ্যে অনেক বাংলাদেশের মানুষের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়। ডিক্লারেশন ইভেন আপনি দেখেন, যখন শেখ মুজিব সাহেব মরার পরপরইতে ক্ষমতা যখন নিছিল, কে নিছিল? আমাদের মোশতাক সাহেব সাথে সাথে একটা ডিক্লারেশন করেছেন, আর্মিরাও একটা ডিক্লারেশন দিয়েছিল কিন্তু, যে আমরা এখন থেকে এইটা জারি হইলো, পরিপত্র বলে এটাকে, আমরা পরিপত্র দিয়ে শুরু করলাম যে এখন থেকে এইটার সাথে যেটা সাংঘর্ষিক সেটা আইন হিসেবে মানা হবে না, সেই সংবিধান মানা হবে না। এটা একটা ঘোষণা, এটা ডিক্লারেশন সরাসরি, যেহেতু আমরা ক্ষমতা এসেছি সুতরাং এইগুলা অ্যাকসেপ্ট থাকবে, এইগুলো বাদ হয়ে যাবে কনস্টিটিউশন থেকে। আর যখন আমরা সনদ বলতেছি, ঐক্যমত্যের ভিত্তিতে আমরা সবাই মিলে এগ্রিমেন্ট হচ্ছি যে বাংলাদেশের আগামী দিনে আমরা এটা বাস্তবায়ন করব। মানে কেন থাকতে হবে? যদি লিগ্যাল ভিত্তি না থাকে তাহলে আপনাকে এই কনস্টিটিউশন দিয়ে মেরে ফেলে বলবে তোমার তো কোনো লিগ্যালিটি নেই, তুমি এই কনস্টিটিউশন ভায়োলেশন করছো। 106 নম্বরের বলে অ্যাডভাইজারি, এটাকে বলে অ্যাডভাইজারি, আপনার যেটা বলে 106 নম্বর ধারায় যে রাষ্ট্রপতি আপনার কি করতে পারবে, আপনার সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ উপদেষ্টা স্বরূপ একটা মন্তব্য নিয়েছে, বা একটা কাউন্সিল নিয়েছে যে এই গভর্নমেন্টটাকে কতদিন রাখা যাবে, ফিজিবিলিটি আছে কিনা, আমরা অ্যাকসেপ্ট করতে পারি কিনা, জননিরাপত্তার প্রশ্নে বা জনস্বার্থে কথাটা আছে, এটার জন্য নিছে। সেটার জন্য একটা গভর্নমেন্ট ফর্ম হয়েছে, কয়েকদিন পর বলে ইনভ্যালিড গভর্নমেন্ট, আপনার কিসের জন্য না, আমাদের কনস্টিটিউশনে মেলে না। তখন এই আন্দোলন, এই গভর্নমেন্ট, এই যারা আছে সব ইনভ্যালিড, সুতরাং লিগ্যালি কোনো বেসমেন্ট নাই। এটা যে আন্দোলন হয়েছে, রিজিম চেঞ্জ হয়েছে, উনি বলতে যেটা আমরা বলছি অভ্যুত্থান, সেটা লিগ্যাল কোনো কিছু নাই। এখন ওনার যেটা বলছে একটা রেফারেন্স পয়েন্ট দিয়ে দেয় যে আমরা একটা আন্দোলন হয়েছে, কনস্টিটিউশন রেফারেন্স পয়েন্ট, এটা আমরা এই জন্য বলছি যে নতুন কনস্টিটিউশন দরকার ছিল, এই জন্য বলেছি গণপরিষদ দরকার ছিল, এই জন্য বলেছি যে নতুন বাংলাদেশের ফ্রেমওয়ার্ক। একটু শুনেন ভাই, বলি আপনার কথা, যে জিনিসটা বলতেছেন ওটা ঠিক আছে, এই জিনিসগুলো হতে পারতো, সে ট্রেন আপনি মিস করছেন। হতে পারতো কিভাবে? এরা দায়িত্ব নিয়েই, এই সাহেব দায়িত্ব নিয়েই প্রথমে করতো সংবিধানটাকে স্থগিত করে দিত, সংবিধানকে স্থগিত করে যা কিছু করতো সবই ভ্যালিড হইতো, এবং তারপরে আপনি এটা রেটিফাই করে নিতেন। তারা কিন্তু সে আগে সংবিধানের আলোকেই সবকিছু করছেন। আগের সংবিধান ওই সংবিধানে যা যা লেখা আছে সব মেনে কিন্তু এরা শপথ দিচ্ছে। এই শাহাবুদ্দিন চুপ্পুর কাছে নিচে তো ভাই শপথটা শাহাবুদ্দিন চুপ্পুকে শপথ আমরা এই সংবিধানকে সমুন্নত রাখবো, এই শপথটা নিচ্ছি। শপথ রাখছে কেউ? সমুন্নত কেউ রাখে নাই। মানে কেন রাখে নাই? মানে কি সংবিধানের কত কিছু আছে মানে না? এটা তো আগেও হয়েছে ভাই, আগে হলে আগেও মানে নাই। হ্যাঁ, আগে একটা ভুল, আগে একটা অন্যায় দেখে আপনি পরে ভুলটাকে জাস্টিফাই করবেন? তা তো করবেন না। নিশ্চয়ই আমি এই আলাপটা করছি। তো এখন যে জিনিসটা নাকি ফরাদ বাজার বলছে, ফরাদ বাজারকে আমি পার্সোনালি কিন্তু খুব একটা পছন্দ করি না, কিন্তু তার ওই কথাটা কিন্তু জাস্টিফাইড ছিল। উনি বলছেন তোমরা এই সংবিধান নিয়ে বসে আছো কেন? তোমরা বঙ্গভবনের চুপ্পুর কাছে কেন গেছো এই করা শপথ নেওয়ার জন্য? এটা নিয়ে তো বিতর্ক আছে কামাল ভাই, যত এইটা নিয়ে এখন বলছেন আবার দেখেন, কাজেই সময়ের প্রয়োজনে সংবিধান ইম্যাটেরিয়াল। এখন যেটা করতেছে সময়ের প্রয়োজন হচ্ছে, এটা নিয়ে কেউ কোনো আপত্তি করছে, কেউ কোনো আদালতে গেছে যায় নাই, তো এটা সময়ের প্রয়োজনে হয়েছে। এখানে সংবিধানে কি আছে না আছে ইম্যাটেরিয়াল। এই সংবিধান একমাত্র ওই উপদেষ্টারা মানা উচিত ছিল, কারণ তারা শপথ দিচ্ছে। আমি তার শপথ নিই নাই। আমি মনে করি এই সংবিধানে অনেক কিছু থাকা উচিত না। কামাল ভাই, আপনার সাথে আলোচনায় ছিলাম, আমি আমার মনে হয় একটু যেতে যাই, আমরা শেষ পার্টে আছি, আরো দু একটি বিষয় আছে, সংক্ষেপে একটু আলোচনা করতে চাই। জি, মানে কামাল ভাই যেটা বলছিল জুলাই সনদ নিয়ে সংক্ষেপে একটু বললাম, আমি ভিন্ন প্রসঙ্গে যাব না। ভাই আরেকটু ভাই যেটা বলছে রিজিম চেঞ্জের পক্ষে আমি না, আসলে এটা রিজিম চেঞ্জ হয় নাই। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার একটা জেনারেশনাল হোপ বলবো আমরা, যে যেখানে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি, এটা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলে যেটাকে, কয়েকদিন পর কিন্তু ডাউনগ্রেডে যাবে। আমাদের এখন প্রচুর পরিমাণ হেভি শক্তিশালী লোকজন আছে, পরে ইয়াং জেনারেশন প্রায় 4 কোটি 5 কোটি, তো তাদেরও কিন্তু হোপ। এই হতাশা দেখেছে 53 বছর ধরে রাজনীতি দল আমাদের সাথে প্রতারণা করতে করতে, ডিস্ট্রাস্টটা সব জায়গায়, কাউকে বিশ্বাস করে না, সব জায়গায় কনস্পিরেসি। তো সেইটাকে চেঞ্জ করে একটা রেডিক্যাল চেঞ্জ করার জন্য সবাই কিন্তু নেমেছি আমরা,
কিন্তু কোটা থেকে শুরু হয়েছে। সুতরাং এটাকে আমি বলবো না যেটা রিজিম চেঞ্জ, আমি বলবো একটা হোপ, একটা জেনারেশনাল হোপ আসতেছে, এটাকে আমরা প্যারাডাইম শিফট বলতেছি, ঠিক আছে। সেকেন্ড হলো জুলাই সনদটা ডেফিনেটলি লাগবে। আমরা তো চাই যে জুলাই প্রক্লেমেশন হোক, যে নতুন একটা বাংলাদেশ তৈরি হোক, 2.0 হোক। আমরা আর ওই ওল্ড সিস্টেমটা দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছি। কারণ আমরা মিথ্যা কথা বলবো, ক্যামেরার সামনে সুন্দর সুন্দর কথা বলবো, আবার বিপরীতটা কাজটা করবো, যেটা কামাল ভাই অফিয়ারে বলতেছিল যে যেটা বলতেছেন ওটা ওই দল তো করবে না এই জিনিসগুলা, কারণ তাদের স্বার্থের সাথে তারা হচ্ছে রাজনীতিতে তারা গেইন করার জন্য অনেকে এসেছেন, সবাই না। তো সেই জায়গাটা থেকে আমরা ওই বাংলাদেশ চাইলে, যে বাংলাদেশ আত্মমর্যাদাশীল বাংলাদেশ, সেটা বিনির্মাণ করতে গেলে একটা জুলাইয়ের একটা ফ্রেমওয়ার্ক লাগবে, যে জুলাই পরবর্তী বাংলাদেশটা কি শুরু হইলো, কি কি বিষয় হবে, সেটার জন্য একটা সনদ যদি সবাই মিলে এগ্রিমেন্ট করে এবং সেটা লিগ্যাল ভিত্তি যদি না থাকে, যেটা আগেও বলেছিলাম যে লিগ্যাল ভিত্তি না থাকলে এটা কোনো মূল্য নেই, একটা ডকুমেন্ট ছাড়া কিছু না। আপনি আর আমি মিলে একটা এগ্রিমেন্ট করলাম যে এটা যা ইচ্ছে তাই, সাদা কাগজের মধ্যে তাও করলাম, এটার ভিত্তিটা কি আসলে? সুতরাং এইটাকে। আর সেকেন্ড হলো ওনার একটা কথা রেসপন্ড করতে হবে, সেটা হলো যে এই সরকারের কেন কনস্টিটিউশনে গেল না গেল সেটার ব্যাখ্যা আমরা এখন না বলি, বাট এই সরকার এই কনস্টিটিউশনকে আপহোল্ড করে না, এবং এই কনস্টিটিউশনের বিরুদ্ধে আমাদের জিহাদ এবং ফান্ডামেন্টাল যে বিষয়গুলো ছিল দেখছেন আপনি, অলরেডি প্রস্তাবনার মধ্যে বলা হয়েছে যে মুজিবিজমের যে 4টা জিনিস ছিল সেটার ব্যাপারে আমরা একমত না, এবং ঐক্যমত্য কমিশন দেখছেন যে 4টা মূল ভিত্তি কিন্তু অলরেডি ডেমোলিশ করার দিকে, ঠিক আছে। দেখবেন আমরা সেকুলারিজম গেছে, তারপর আপনার আল্লাহর প্রতি আস্থা, অনেক কিছু কিন্তু আমরা একমত হয়েছি। সুতরাং এই সংবিধানগুলো রেটিফাই হচ্ছে, কিন্তু সিস্টেমেটিক্যালি হইতে পারতো গণপরিষদের মাধ্যমে, সেটাকে একটা আমাদের বড় দলের চাপে তারা চাচ্ছে না জিনিসটা চেঞ্জ হোক, সেজন্য আসলে এই লিস্টে। সুতরাং উনি যেটা বলছে পরিপত্র বা প্রোক্লেমেশন হইলে রাষ্ট্রের জন্য একটা ভালো ছিল। জি জনাব মাসুদ কামাল, আপনি এই বিষয়ে ছোট্ট করে একটু বললে আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আমি প্রশ্নটা আপনার কাছে রাখছি। আপনি বলছিলেন যে নির্বাচন পিছানোর জন্যই একটি ঘটনার কথা উল্লেখ করছিলেন, গোপালগঞ্জের ঘটনা। আর যদি আমি এইটা বলি যে গতকাল তারেক রহমান বলেছে, আমি কোট আনকোট পড়তে চাই, যে অন্তর্বর্তী সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কি না এ বিষয়ে জনমনে জিজ্ঞাসা রয়েছে। বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে এই সরকারের পক্ষে আদৌ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা। শুনতে চাই আপনার কাছ থেকে। তারেক রহমান সাহেব কথাবার্তা খুব সতর্ক ভাবে বলেন, আমি কয়েকদিন ধরে অনেকদিন ধরে খেয়াল করছি, উনি খুবই সতর্ক ভাবে, উনি কোনদিন কিছুই বলেন নাই না, কিন্তু অনেক কিছু বলেছেন, অনেক কিছু বলেছেন। উনি বলেন, আপনি বলছেন, আমি তো বলি নাই, অনেকে বলে, সেটা আমি বলছি, জনমনে প্রশ্ন আছে। কিন্তু উনি খুবই কেয়ারফুলি শব্দ চয়ন করেন, আমি দেখেছি। এটা ভালো, একটা মানে আপনার বড় রাজনৈতিক নেতার এটা বৈশিষ্ট্য হতেই পারে। আমি নিজে আবার সরাসরি বলতে পছন্দ করি, সরাসরি শুনতেও চাই সবার কাছ থেকে। তো এখন আমি শেষ কথাটা নেই, আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে এই সরকারের পক্ষে একটা ভালো নির্বাচন করা আর সম্ভব না। কেন? কারণ এই সরকার অলরেডি তার নিরপেক্ষতা হারাইছে। কেন ভাই? সবাই মনে করে এই সরকার হলো এনসিপির সরকার। না রে ভাই, এনসিপি, এই সরকার এনসিপি কে নিজেদের সন্তান মনে করে। তাদের মানে এনসিপির জন্য তারা যেরকম ভাবে করে, কাজ করবে বিভিন্ন ভাবে, এটা মানুষ মনে করে, আমি মনে করি। কারণ এই সরকার এদের কিন্তু দল করতে বলছে, ইউনূস সাহেব নিজে ইন্টারভিউ বলছে, আমি ওদের বলেছি দল করার জন্য, বলেছেন, তো ওরা দল করেছে। এটা তো ভাই, এটা এরকম। এখন দল করার পরে কি হয়েছে? ওরা সম্পর্ক ভালো। ইউনূস সাহেব যখন মন খারাপ হয়, উনি যখন পদত্যাগ করতে চান, কাউকে বলেন না, ওনার প্রেস উইংকে বন্ধ বলেন না, ওনাদের দলের লিডার নিয়ে বলেন আমি তো পদত্যাগ করবো। বোঝাই যায় যে এটা হলো ইউনূস সাহেবের দল হলো এনসিপি। যখন এনসিপি যদি নির্বাচন করে, যদি এনসিপি নির্বাচন আন্দোলনের দল, তাহলে এই দলের পক্ষে এই সরকারের পক্ষে একটা নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব না। যদি এনসিপি নির্বাচনে থাকে, তাহলে এই ইউনূস সরকারের পক্ষে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব না। ভাই, এটা আপনি কিভাবে বললেন যে এনসিপি একটি ইউনূস সাহেবের দল? আসলে বুঝলাম না। এখানে যারা আন্দোলন করেছে তাদেরই শক্তির একটা অভ্যুত্থানের দল। ইভেন আপনি দেখেন ছাত্র দল, যে ভাইটা মারা গেল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সে ছাত্র দলের নেতা ছিল, সে আমাদের শিফটিং করে আমাদের দলে। এখানে নানা মাত্রিক লোকে আসছে। আপনি যদি বলি তাহলে তো বিএনপি উপদেষ্টা থেকে বলবো বিএনপির দল, আমি বলবো উপদেষ্টা পরিষদের অ্যাডভাইজার তো বলেছে, উনি বলেছেন যে ছাত্রদের একটা দল হওয়া উচিত। আকাঙ্ক্ষা, জনগণের যে আকাঙ্ক্ষা, মানুষ যেটা চাচ্ছে, সেটা হচ্ছে যেহেতু 90 ব্যর্থ হয়েছে, 90 উনি বলতেছেন 90 আমরা আন্দোলন করেছি, আন্দোলন করার পর সেটার ফল কি আপনারা পেয়েছেন? হয়নি তো। আপনার রাজনীতিবিদরা বিট্রয় করেছে, আপনাদের সাথে নতুন রাষ্ট্র দিতে পারেনি তো, এরপর একটা ভালো শাসন দিতে পারেনি তো। আমরাও কি সেই বিট্রয়ের শিকার হবো যে আমরা ফিরে যাবো যে আমরা রাজনীতি করার দরকার নেই? এটাকে জেনারেশনাল হবটাকে ধরে রাখার জন্য মূলত রাজনীতিতে আমরা এসেছি। আমার রাজনীতি করার দরকার ছিল, আমি তো ইউনিভার্সিটিতে পড়াইছিলাম, তাই না? আমি তো বাইরে থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে এসেছি, আমার তো অন্য কাজ করার কথা ছিল। তাহলে আমার এখন প্রয়োজনের সাপেক্ষে আমরা রাজনীতি
এসেছি, কারণ আমাদের রাজনীতিবিদরা আমাদেরকে এই জিনিসটা দিতে ব্যর্থ হয়েছে বলে আমরা এসেছি। এখন উনি কি বলেছে সেটা নিয়ে আমার দলের, উনি তো আসলে কোনো স্টেটমেন্ট দেন যে আমি আইনসিপিতে জয়েন করলাম, আমি এদের হলাম প্রধান পৃষ্ঠপোষক, এরকম কিছু না। তাহলে এটা বলা তো অন্যায় হবে। তারেক রহমান বলছে আমাদের সরকার, বিএনপি তাহলে 1 মাস আগে বললো আমাদের সরকার, এখন আজকে আবার 1 মাস পরে বলতেছে যে আমাদের সরকার না, তাহলে এটা তো ইন্টেনশনালি তাকে প্রেশার করার জন্য। 2 নম্বর, যে উপদেষ্টাগুলো বিএনপির সাথে অ্যালাই করে চলে, আমি কি নাম বলবো, বলা উচিত না, তাহলে অনেকগুলো বিষয় আছে যেগুলো তারা আমাকে বলবো যে বিএনপির এজেন্ট সব এখানে বাস্তবায়ন করতেছে। এবং আমার কাছে মনে হয়, আমরা আগে বলেছি একাধিকবার, 2 জন উপদেষ্টাকে বলা হয় এনসিপি, আমি জানি না মাহফুজ আলম অথবা আপনি ধরেন যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আন্দোলনের পক্ষ থেকে 2টা ছেলে গিয়েছে, তাই তো, ছাত্র বৈষম্য আন্দোলন, তার তো বৈষম্য বিরোধীর প্রতিনিধি হিসেবে, ছাত্র প্রতিনিধি হিসেবে, হোল গভর্নমেন্টে কারা, এটা কোথা থেকে আসলো, কোন মতাদর্শে, কোন দলের লোক, এটা কি এনসিপি সবাই সাপোর্ট করে? আমি তো অনেক নেতাকে অনেক জানি যে যাদের সাথে বিএনপি সরাসরি হট না, কিন্তু এই কথা তো সত্য যে আপনারা বর্তমান সরকারের কাছ থেকে নানাভাবে পৃষ্ঠপোষকতা পাচ্ছেন। কিভাবে পৃষ্ঠপোষকতা পাচ্ছেন? ভাবে পাচ্ছেন, বিএনপি পাচ্ছে না। আমি আজকে একটু বলছিলাম, বাংলাদেশে এখন 4100-র মতো পিপি আছে, আপনার বিভিন্ন নারী শিশু কোর্ট, একটাও নাই। গণ অধিকারে বরং পিপি, যেটা পিপি পাবলিক প্রসিকিউটর, সেটা গণ অধিকার থেকেও পাওয়া আছে। বিএনপি থেকে 441টাই বলবেন 4041টা বিএনপি। আপনি অ্যাটর্নি জেনারেল, আপনার কয়েকদিন আগে যে বিচারপতি নিয়োগ দিল, কারা ছিল তারা? প্রধান বিচারপতি কোন সমর্থিত বলা হয়? আপনি আমাকে একটা জায়গা দেখান, সচিবগুলো কাউন্ট করে করে দেখান। আপনি যদি বলেন যে বিশ্ববিদ্যালয় বিসি 31টা বিসির নাম আসছে, সবগুলো বিএনপি সাদা দল করা, আপনি আমাকে বুঝান এই গভর্নমেন্টটা কার গভর্নমেন্ট? আমি যদি আরো লিস্ট শুরু করে দিই সব জায়গা থেকে, উপদেশ, আমি অধিদপ্তরগুলোর কথা বলি, অধিদপ্তর কথা বলি, পুলিশ সুপারের কথা বলবো, সারা দেশে কটা পুলিশ সুপার বিএনপি, আপনি যদি সব বলি, তাহলে বিএনপি আর জামাত ছাড়া এনসিপির একটা লোক খুঁজে পাওয়া যাবে না। তাহলে আপনি বলছেন আমার গভর্নমেন্ট, তাহলে আপনি তাহলে এখন বলছেন এনসিপির বয়স। আরেকটু বিষয় যদি যাই, যদি একটি দলের পক্ষে সমর্থন থাকে বা সফট কর্নার থাকে, তাহলে কেন নির্বাচনকে সুষ্ঠু করতে পারবে না? যদি তার চিন্তা থাকে, আকাঙ্ক্ষা থাকে, যেটা আমরা এই কথা তো শেখ হাসিনাও গেছিল, হ্যাঁ এই কথা তো শেখ হাসিনাও গেছিল, আমি একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন দিব বলছিল না, সবাইকে নিয়ে বসে মিটিং করে বলছিল আমি বঙ্গবন্ধুর কন্যা, আমার বিশ্বাস রাখেন। যারা বিশ্বাস রাখছে তা তো বুঝছে কি হয়েছে, কাজে ওইগুলো গেলে আপনি যখন শুনেন মূল কনসেপশনটা কি, নির্বাচনের সময় যে যারা সরকারে থাকবে যদি তারা নির্বাচনে অংশ নেয় অথবা তাদের কোনো প্রিয়জন নির্বাচনে অংশ নেয়, তাহলে সেই নির্বাচন অবাধ হবে না। এটা মূল কনসেপশনটা, কিন্তু এইটাই সেই কনসেপশনে ডক্টর ইউনূস সাহেবের কাছে এনসিপি বিশেষ প্রিয় একটা দল, আমি এটা মনে করি ভাই। এটা আপনি আমারে ইউনূস সাহেব এমন কিছু করে নাই, বলে নাই যার থেকে আমরা এটা চেঞ্জ করবো। আমি যেমন আমি উদাহরণ দিয়ে বলি, এনসিপি কিন্তু এখনো পর্যন্ত একটা অনিবন্ধিত রাজনৈতিক দল। আজকে তাদের 83 দলকে চিঠি দিচ্ছে, নথিপত্র দিতে বলছে, নিবন্ধন দেয় না, এখনো একটা অনিবন্ধিত দল হিসাবে এনসিপি যে পরিমাণ প্রোটেকশন এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাচ্ছে, এটা বাংলাদেশের ইতিহাসে আর কোন দল কখনো পায়নি। নিবন্ধনের প্রশ্ন নাই তো, একটা রাজনৈতিক দল না, যে কোনো ব্যক্তিকেই প্রোটেকশন দেওয়া, নিরাপত্তা দেওয়া। আমি একটু বলি ভাই, বাংলাদেশে গত 11 মাসে আরেকটা উদাহরণ দেখেন না ভাই, একটা সিঙ্গেল উদাহরণ দেখেন না আপনি আমাকে, আমি একটু বলি ভাই, দেখেন না সিঙ্গেল উদাহরণ। ভাই নির্বাচন সহি হওয়ার জন্য ভাই অন্য জায়গায় গেছে, নির্বাচন সহি হওয়ার জন্য লাগে ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি। উনি ওই জায়গায় হাত না দিয়ে পুলিশ, এটা আইন কমিশনার, আপনি তো নির্বাচন কমিশনার কোন ভার্সনে কথা বলে, কোন আগবাড়িয়ে কথা বলে, কোন দলের সমর্থক সবাই বলে আর কি, এটা আমি না গেলাম। উনি বরং উল্টাতে আমরা উল্টো কথা বলতে পারি যে তাদের কারণে অনেক কিছু আমাদের নিবন্ধন দেওয়ার জন্য ডিস্টার্ব করতে পারে, আমি যে যাবো না। 2 নম্বর হচ্ছে প্রোটেকশনের কথা বললেন যে আমাদেরকে প্রোটেকশন, আমি তো বলি অভ্যুত্থান, যে অভ্যুত্থানের শক্তিগুলো আসলো আপনাদেরকে, যে ছাত্রগুলো আপনাদেরকে বসালো, তাদের তো আরো রিহেবিলিট করা দরকার ছিল। আপনারা তো বরং ওদেরকে প্রোটেকশন কেন, ওদেরকে মেরে ফেললে আপনারা খুশি হচ্ছেন, এরকম একটা অবস্থা। উনি বলছেন ছাত্ররা আমাকে বসিয়েছে, ওই সময় তো ভাই ছাত্র আন্দোলন মনে কি সব দল মিলেছিল, আপনি কেন ক্রেডিটটা সব এনসিপিকে দিতেছেন? এখন বলতে জুলাই চেতনা, জুলাই চেতনা তো সবারই নেওয়ার কথা ছিল, তাহলে আপনি কেন সব এনসিপিকে দিয়ে দিচ্ছেন? এটা আপনারা তো রং গেমে আছেন, কারণ এই আন্দোলন শিবির ছিল না, এই আন্দোলন ছাত্রদল ছিল না, এই আন্দোলন বিএনপি ছিল না, জামাত ছিল না। তাহলে আপনি যদি সবার হয়, সবার ঐক্যমত্য সরকার কিন্তু ভেটেড হয়ে গেছিল, তখন আপনারা সবাই এসে একনলেজ করছিলেন যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঠিক আছে। এখন এসে আপনি বলতেছেন, এই আন্দোলনের সম্মুখ সারির অনেকে একটা রাজনৈতিক দল করছে, হলো আপ বাংলাদেশ,
না সবাই করে না, এক অংশ বেরিয়ে, হ্যাঁ মানে ওনারা যেরকম এক অংশ, ওখানে ক্ষুদ্র অংশ বেরিয়েছে, বাট ওরা তো সম্মুখসারী ছিল। হ্যাঁ ছিল। ওরা পায় এই প্রোটেকশন। ওরা কোনো কিছু করছে? আমি কোনো পত্র পত্রিকায় কিছু দেখিনি, একটা প্রেস কনফারেন্স করা ছাড়া তারা কোনো রাজনৈতিক কোনো কর্মসূচিতে এখনো পর্যন্ত অংশ নিয়েছে বলে আমি জানি না। শুনে নেন, রাজনৈতিক প্ল্যাটফর্ম, সবাই রাজনৈতিক দল করেন, রাজনৈতিক প্ল্যাটফর্ম করেন, যা ইচ্ছা তাই করেন, কিন্তু আপনি যে কথাটা বললেন যে প্রত্যেকটা নাগরিকেরই অধিকার আছে প্রোটেকশন পাওয়ার, যে মাত্রার প্রোটেকশন ওনাদেরকে দেওয়া হচ্ছে। যেমন চট্টগ্রাম গেছে, বললাম তো, 2টা হোটেলে 2টা ফ্লোর টাকা করে ফেলানো হচ্ছে না, ওনারা থাকবেন এখানে। কামাল ভাই, এইটা কেন রে ভাই, কেন? ওনারা তো জনগণের মাঝখান থেকে উঠে আসছে, জনগণের সঙ্গে থাকবে, সমস্যাটা কি? জনগণ তাদের প্রোটেকশন দিবে, প্রবলেমটা কি? জনগণ প্রোটেকশন কোন সময় দেয় না। না সেটি করছে না, কিন্তু আপনার সরকারি একটা কথা বলি, বাংলাদেশ জামাত ইসলামের আমিরও গেলেও সে কিন্তু গিয়ে সার্কিট হাউসে ওঠে। বিএনপি যদি কোনো নেতা যায় কোনো জেলা পরিষদ সার্কিট, আমাদের সার্কিট হাউস ইউজ করেন, গভর্নমেন্টের যেটা একটা আছে না সার্কিট হাউসে থাকা নিরাপত্তার জন্য, আমরা যে কোনো জায়গায় আপনি এখন পর্যন্ত প্রায় 40টা জেলা ঘোরা হয়েছে, আপনি আমাদের কাছে ওপেন তো আছে এনএসআইডিজি ভাই, বলেন যে আমরা কোন কোন জায়গায় গিয়ে সরকারের সুবিধা নিয়ে এখন পর্যন্ত আর পথসভা করেছি। আমি তো রংপুর বিভাগের দায়িত্বে ছিলাম, রংপুর বিভাগে কোথায় থেকেছে কোথায় খেয়েছে, আমি তো আমাদের এক ভাইয়ের বাসায় তাদের খাইয়েছি এবং তাদেরকে আমি স্টে করতে বলতে দিইনি কোনো জায়গায় সরকার কোনো জায়গায় স্টে করেনি। সুতরাং 1-2টা জায়গায়, এবং ওটা বলছে চিটাগংয়ে আসলে থাকবে ডগ স্কোয়াড দিয়ে, আমরা তো আমরা থাকিও না, তাতে আপনি বলতেছেন যে এত সুবিধা নিছে, একটা সুবিধা তাও তো নেয় না, এবং সেটা ভাড়া দিবে কিনা সেটাও কোশ্চেন ছিল। যেমন এই জিনিসগুলোকে না জেনে হুট করে একটা লেভেল, আমি তো এনসিবি দল দিচ্ছি না, আমি দল দিচ্ছি গভর্নমেন্টের। নির্বাচন করতে পারবে না, আমি তো এনসিপি কথা বলি না ভাই। এই গভর্নমেন্ট কেন নির্বাচন করতে পারবে না? তাহলে গভর্নমেন্টের অ্যাটিটিউড দেখা, ওইটা তো ফাঁকা করছে গভর্নমেন্ট, এনসিপি করে নাই, গভর্নমেন্ট তো করছে। আমি ওইটাই তো বলছি যে গভর্নমেন্টের আচরণ দেখে বোঝা যাচ্ছে এরা এদেরকে বিশেষভাবে। আরেকটু যদি নির্বাচন বিষয়ে যদি আরেকটু কথা বলি, যে প্রশাসন কি নিরপেক্ষ থাকবে, আপনার কি মনে হয়? শুনেন, প্রশাসন সে আচরণটাই করবে যা ওই সময় গভর্নমেন্ট চাইবে। শুধু কি গভর্নমেন্ট যা চায় তাই করবে, বা নাকি আমার অভিজ্ঞতা যা দেখছি, গভর্নমেন্ট যা চায় প্রশাসন তাই করে। নির্বাচনে একটি দল যদি নিশ্চিত বিজয়ের পথে থাকে, যদি আগাম বোঝা যায়, প্রশাসন কি তারপরও গভর্নমেন্টের পক্ষে থাকবে? নিশ্চিত বিজয় তো ভাই অনেক পরের কথা না ভাই, এটা ইলেকশন তো নিশ্চিত বিজয় আপনি কবে বুঝবেন? ইলেকশনের দিন বুঝবেন না, তার আগে বুঝা যায়। তার আগে গভর্নমেন্ট বললাম তো ভাই, গভর্নমেন্ট 91, 96, 2001, 2008 এই সময় কি হয়েছে? এই সময় গভর্নমেন্টে যারা ছিল তারাও কিন্তু আপনার 2008 থেকে একটু কিন্তু টিল্টিং ছিল, কিন্তু এর আগে গভর্নমেন্ট যা চাইছে গভর্নমেন্ট নিরপেক্ষ ছিল, যাই যে আসে আসুক, যে আসছে আসছে। কিন্তু আপনার তারপরে যে নির্বাচনগুলি হয়েছে এখানে গভর্নমেন্ট চাইছে আমরা আসবো। আপনি কি মনে করেন 2014-তে সবাই আওয়ামী লীগকে সাপোর্ট করছে পাবলিক? নির্বাচন 18 নির্বাচন নিয়ে আমার মনে হয় কথা বলা খুব একটা আমাদের নির্বাচনী হয় নাই নিশ্চয়ই। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাই, আতিক আপনি এটা শেষ করলে আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাব। শেষ করে সেটা হচ্ছে যে ভাই, আমি কামাল ভাই বারে কেমন জানি এই গভর্নমেন্টটাকে গতানুগতিক গভর্নমেন্টের মতো যেন একটা দলীয় সরকার ক্ষমতা এসেছে এবং এনসিপির মনে হয় সরকার, এবং এই সরকারের মেইন কাজ যে এনসিপি কে জয়লাভ করার মতো যা করা দরকার তাই করতে হবে, প্যাটার্নাইজ করতে হবে, এরকম একটা পারসেপশন উনি ক্রিয়েট করার চেষ্টা করছেন। একটা রিজিম চেঞ্জের মাধ্যমে একটা সরকার এসেছে এবং সেটা হচ্ছে এনসিপি সরকার। ইট ইজ কমপ্লিটলি আনট্রু, এটা এরকম না। আমি তো আগেই বললাম যে আমি যে এরকম হিসাব দিতে থাকি, অন্য দল এসে ফ্যাসিলিটিস নেয়, তাহলে জামাত তো কালকে রেল স্টেশন সবগুলা নিয়ে নিল, জামাত তো ফ্যাসিলিটিস পাইতেছে, তাহলে বিএনপি তার মতো নিজের মতো করে নিচ্ছে, হয়তো আওয়াজ হতেছে না কিন্তু তার মতো তার ফ্যাসিলিটিস সে নিতেছে। আপনি যদি আমি বলি অনেক জায়গায় এরকম আছে, আমি দেখেছি অনেক ওসিকে তারা এসে রিজভী সাহেবের সাথে দাঁড়ায় থাকে, মানে লিঙ্ক করার জন্য দাঁড়ায় থাকে, যেটা আপনি বললেন যে তার সাথে একটু পরিচয় হয়ে যায়। হ্যাঁ, তো এইরকম অনেক লোক আছে যারা আসে ওই মেইনটেইন করে। আমাকে এক এসপি আমি বলি আমাকে উনি যেটা বলতেছে যে নিউট্রাল থাকবে, আমাকে এরকম অনেক এসপি আছে বলে তারা চ্যানেল দিয়ে তারেক রহমানকে মেইনটেইন করে, এবং তারেক রহমান সাহেবের একজন নাকি বিশিষ্ট একজন ডিজি আছেন, তার মাধ্যমে উনি করে, উনি বলেছেন। এটা সত্যমিত অন্য বিষয়, কিন্তু বিষয়টা হচ্ছে যে এইরকম তো হচ্ছে। তার মানে আপনি যে বলতেছেন যে এটা নিরপেক্ষ নিউট্রাল, আসলে আলটিমেটলি বলার কথা ছিল যে ইনস্টিটিউশনগুলো বাংলাদেশ ফাংশন করতেছে না, এটা হচ্ছে সত্য কথা, এটা ক্যাপেবল করা উচিত। আমার মনে হয় ক্লিয়ার। যেন মাসুদ কামাল, আমার একেবারেই শেষ পার্টে আছি, আমি একটু শুনতে চাইবো, গতকাল জামাত রাজধানীতে একটি বড় শোডাউন করেছে, সমাবেশ করেছে, আপনার মূল্যায়নে এটার ইম্প্যাক্ট কি, রাজনীতিতে এর ইম্প্যাক্ট কি? রাজনীতিতে আমি মনে করি এটা একটা মানে একটা সুস্থ একটা ধারা আমি মনে করি।
কারণ জামাত তারা শক্তি দেখিয়েছে, সারা দেশে তাদের কি সমর্থন আছে না আছে দেখিয়েছে। আমি কয়েকটা জিনিস এখানে খুব লক্ষ্য করছি। একটা হলো জামাতের বিপুল সমাগম, এটা তাদের শক্তিমত্তা প্রকাশ করেছে তারা। দ্বিতীয়ত এই শক্তিটা ছিল সুশৃঙ্খল শক্তি। এত লোক আসছে কিন্তু কোনো বিশৃঙ্খলা কিন্তু হয়নি। এত লোক আসছে রাস্তাঘাটে যে খুব একটা মানুষ যে ভোগান্তির শিকার হয়েছে তাও কিন্তু হয়নি। আমার এই সুশৃঙ্খলতা জামাতের পছন্দ হয়েছে। 2 নম্বর, জামাত তার পলিটিক্সটা এখানে প্রকাশ করছে। সেই পলিটিক্সে তারা কি চায়, তারা যে পিআর পদ্ধতিতে ইলেকশন চায় এটা তারা স্পষ্টভাবে বলছে, এটাই যাদের পলিটিক্স। আরেকটা কথা যে আমির সাহেব একটা কথা বলছেন জামাতের দিনে, আমির ডক্টর শফিকুর রহমান, উনি অল্প সময়ে কথা বলেছেন কিন্তু তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে আমাদের আগামী আন্দোলন হবে দুর্নীতির বিরুদ্ধে। এই কথাটা আমার কাছে খুব ইন্টারেস্টিং, মানে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে। এটা তো সবাই বলছে, সবাই বলে। আমি তো চ্যালেঞ্জ করছি এটা নিয়ে, যে আমি নিজে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে কিন্তু কালকে এই কথাটা আমি বলছি, আমি 2টো চ্যালেঞ্জ করেছি। একটা হলো বাংলাদেশের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যিনি চিফ আছেন উনি এইভাবে প্রকাশ্য জনসভায় এসে বলুন যে আমাদের আগামী আন্দোলন হবে দুর্নীতির বিরুদ্ধে। বলার সঙ্গে সঙ্গে কি হবে, বলার সঙ্গে সঙ্গে মানুষ কিন্তু শুনবে, শুনে মানুষ কিন্তু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে যে আসলে কি তার দলের লোকেরা দুর্নীতির বিরুদ্ধে আছে। বলুন, আমি তো চাই সবাই বলুন এই কথাটা, এটা আমার সবার জন্য চ্যালেঞ্জ। এবং সেই সঙ্গে আমার এটাও চ্যালেঞ্জ, আমি জামাতের এই বক্তব্যের পরে আমি সাধারণ মানুষকে রিকোয়েস্ট করব, আপনারা বলুন যে আপনাদের এলাকায় জামাতের কোনো নেতাকর্মী দুর্নীতির সঙ্গে জড়িত কিনা, সেই তথ্য আমাদেরকে দেন, আমরা ওনাদেরকে দেব। আপনাদের বলছেন কিন্তু পারছেন না তো। দিস ইজ চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটা খুব ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ করার মানে হলো জনগণকে আপনি এই বক্তব্যের সঙ্গে মিলে, বাংলাদেশে একটা লোক পাবেন না, সবাই বলবে আমাদের পলিটিক্সের মূল সমস্যা হলো করাপশন। তো করাপশনের বিরুদ্ধে যখন দলের শীর্ষ নেতা কথা বলেন দলের সর্ববৃহৎ সমাবেশে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি তো বিএনপি চ্যালেঞ্জ করি, বিএনপি আগামীতে নিশ্চয়ই জামাতের এই সমাবেশের পরে একটা সমাবেশ করবে। আমি তো চাই যে বিএনপি সমাবেশের নেতা ওখানে উনি যদি তখন আসেন না তো কেন আসেন না আল্লাহ জানে, আর উনি জানেন, যদি উনি আসেন অথবা না আসেন উনি এই কথাটা বলুন যে আমি চ্যালেঞ্জ করছি আমাদের আগামী আন্দোলন হবে দুর্নীতির বিরুদ্ধে, এবং আপনাদের কাছে যে তথ্য আছে আমাদের কাছে পাঠান, যারা দুর্নীতি করতেছে আমাদের বলুক উনি। আমরা এটা চাই, আমার কাছে এটা ভাই খুব ভালো লাগছে। আর একটা সাইড এটা বলি যে ওখানে কথা বলতে যে আমি সে পড়ে গেছেন, 2বার পড়েছেন, পরে বসেই বলেছেন। এটা নিয়ে আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায় অনেকে ট্রোল করছে, অনেকে বলছে অভিনয়, অনেকে বলছে ওনাকে অভিনয় অস্কার দেওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ধরনের প্রচার, এই ধরনের প্রচারণা এটা এক ধরনের বিকৃতি। একজন বয়স্ক লোক এতক্ষণ ওখানে ছিলেন, ওটা তো এসি ছিল না ভাই, গরমের মধ্যে অপেক্ষা করেছেন দীর্ঘ সময়, অনেকের বক্তৃতা শুনেছেন। এটা ফিজিক্যালি যে কেউ এরকম হতে পারে। এই জিনিসটাকে সহানুভূতির সঙ্গে সবার বিচার করা উচিত। জামাত বিএনপিকে তাদের অনুষ্ঠানে দাওয়াত করেনি, এটা তাদের পলিটিক্স। এটা সালাউদ্দিন সাহেব বলছেন, সালাউদ্দিন সাহেব বলছেন যে আমাদেরকে দাওয়াত করেনি, আমরা যাইনি। হতে পারে, আমাদের তো কোনো আপত্তি নেই, এটা তাদের পলিটিক্স। ওনারা স্বীকার করেছেন যে 2টো দলকে দাওয়াত করে নাই, এবি পার্টি এবং বিএনপিকে। হ্যাঁ, মানে এটা তাদের পলিটিক্স, এটা আমার কোনো আপত্তি নেই, এটা স্বাভাবিক। স্বাভাবিক এই কারণে কি যে তাদের সঙ্গে তো মূল বিরোধ পিয়ার পদ্ধতি নিয়ে। হ্যাঁ, বিএনপি ওনারা পিয়ার পদ্ধতি চান, ওনারা পিয়ার পদ্ধতি চান না। তাহলে ভাই ওনারা তো পলিটিক্স, এটা তো একটা পলিটিক্যাল সমাবেশ, নাই করতে পারেন। উনি অসুস্থ হয়েছেন, বিএনপির পক্ষ থেকে ওনাকে আবার দেখতে গেছেন। এটা হলো সৌজন্যতা, ভদ্রতা, মানবিকতা। আমি 2টো আচরণকেই সমর্থন করি। ভাই যেটা বললো ওটার সাথে আমি কমপ্লিটলি এই জায়গাটা খুব চমৎকার একমত। পাশাপাশি আমরা মনে করি জুলাই পরবর্তীতে সবার ভিতরে কিন্তু এই চেতনাটা যাচ্ছে যে অস্বচ্ছতা রাজনীতি কি মানুষ কিন্তু পছন্দ করবে না। আগের বস্তা বসা করাপ্টেড কথাবার্তা, দুর্নীতি নিয়ে বাংলাদেশ আগাবো, এই জিনিস চাঁদাবাজ নিয়ে আগাবো, এটা মানুষ কিন্তু আর চাবে না। এটা তো কেউ মানে সহসা বলে না, সবসব বলে না। আমাদের নেতারাও তো বলতেছে আমরা আমানত নিয়ে নিচ্ছি, আপনাদের যে আমানত সেটা আমরা রক্ষা করার চেষ্টা করবো। জুলাই আপনারা যে আমাদেরকে আমানত দিয়েছেন যে নতুন বাংলাদেশ গড়ার জন্য, সেটা আমরাও তো বলতেছি, নাহিদরাও তো রাস্তায় গিয়ে বলতেছে যে আমরাও এই আমানত রক্ষা করার চেষ্টা করব। সুতরাং এটা আমার মনে হয় যে কালেকটিভলি যে সব দলে এই ফোকাসটা নিয়ে আসতে পারে। রাজনীতিতে এরকম না যে জামাত বলছে দিকে আমার নেওয়া যাবে না, বা বিএনপি ভালোটা বলছে আমার নেওয়া যাবে না, দ্যাট শুড নট বি অ্যাপ্রোচ। এবং ভালোটার কম্পিটিশন হলে সবচেয়ে বাংলাদেশের রাজনীতিতে চেঞ্জ হবে। ইয়েস, জামাত ইসলাম যেটা ঘোষণা দিয়েছে, আমরা মনে করি অন্য অপরাপর দল, আমাদের নেতারাও বলতেছে, অপরাপর সব দলে যদি বলি যে আমরা আগামী দিনে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি, চলেন বাংলাদেশকে এই জায়গাটাতে আমরা রিমুভ করে দেখেন। দুর্নীতি করলে আমাদের রাষ্ট্র তো কলাপস করতেছে। আমাদের 600টার মতো বাড়ি বানাইছেন আমাদের সাবেক এক মন্ত্রী,
সে লন্ডনে দুবাইতে, এটা কি রাষ্ট্র নাকি? এরকম বুঝি সবগুলো মন্ত্রী হবে 600 টাকা করে বাড়ি বানাবে, রাষ্ট্রটা রাষ্ট্র থাকবে না, আমরা সবাই ফকির হয়ে যাব। তো সে জায়গা থেকে আমার মনে হচ্ছে যে ভেরি গুড অ্যাপ্রোচ ছিল এটা ওনাদের রাজনৈতিক ভাবে, এটা চমৎকার একটা যে বয়ানটা ছিল, অন্যদের জন্য রাজনীতিতে কঠিন করে তুলেছে। কে যেন বললো, আমার কাছে জিনিসটা মনে হয়েছে যে নিজের নেতা যদি বলে যে আমরা টেরিফ বিহীন গাড়ি নিব বা আমরা নিব, প্লট নিব না, যদিও অনেকের ব্যাপারে আগে ইস্যু আছে যে নিয়েছিল, বাট এটা যদি বাস্তবায়ন হয় তার একটা স্বচ্ছ একটা মডেল মানুষের সামনে আসবে। আশা করি যে রাজনীতিতে এরকম করা যায়। হাতে আর সময় নেই।